আচ্ছা, ও যাই আচ্ছা হোক, আচ্ছা। সবাইকে নমস্কার জানাই, শুভ বিজয়া এবং দীপাবলির শুভেচ্ছা জানাই। আমি প্রভা দেববাঙ্গা, ওন বৈদিক ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকের আপনাদের কেপি অ্যাস্ট্রোলজি ইন্ট্রোডাকশন ক্লাস করাচ্ছি। এখানে আমি আপনাদের কিছু বলবো অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, কেপি সম্বন্ধে, কেপির সঙ্গে বৈদিক অ্যাস্ট্রোলজির কি পার্থক্য আছে সে বিষয়ে, এবং বৈদিকে কেন আমরা বৈদিক না করে কেপি করব সে ব্যাপারে, কোনো কেপিতে কোনো রেমেডি কোশ্চেন আছে কিনা সে ব্যাপারে কথা বলবো। এছাড়াও বলবো যে কেপিতে কোনো রকম যে মিথ আছে, কেপি সম্বন্ধে কিছু ভুলভাল ধারণা আছে মানুষের মনে, সেগুলো আমি ক্লিয়ার করব। ঠিক আছে, অনেকগুলো বিষয় আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং সেগুলো পরপর আপনারা একটু সুন্দর করে শুনবেন। প্রথমেই বলি যে কেপি ছিলেন, যিনি কৃষ্ণমূর্তিজি, তিনি ছিলেন একজন সাউথের অ্যাস্ট্রোলজার। তিনি 1908 সালে জন্মগ্রহণ করেছেন এবং দীর্ঘ 20 বছর ধরে তিনি এই যে কেপি পদ্ধতিটা তাকে ডেভেলপ করার চেষ্টা করেছেন। কিন্তু মার্কেটে যখন একটা নতুন জিনিস আসে, সবাই যখন সেটাকে গ্রহণ করতে পারে না, সেরকম কিন্তু মানুষ প্রথমে তার যে প্রসেসটা, মেথডটা, সেটাকে নেয়নি। তিনি অনেক কষ্ট করে অনেক পদ্ধতিতেও লোকেকে বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু লোকে গ্রহণ করেনি। তারপরে তার কিছু ছাত্র এবং তিনি সবাই কাছে বলতেন যে আমরা অ্যাস্ট্রোলজার নাই, আমরা হচ্ছি এপি ফলোয়ার। ঠিক আছে, এবং পরবর্তীকালে বর্তমান যুগে বৈদিক করে করে যখন আমরা ক্লান্ত হয়ে গেছি, কেন ক্লান্ত হয়ে গেছি দেখুন, বৈদিক হচ্ছে একটা গাছ, একটা বিশাল বড় বটবৃক্ষ, তার বিভিন্ন শাখা, তার মধ্যে নারী জ্যোতিষ আছে, লাল কিতাব আছে, কালে কিতাব আছে, তারপর আপনার কেপি আছে। বৈদিককে ছেড়ে আমরা কিছু করতে পারবো না, বৈদিক বেস। ঠিক আছে, কিন্তু কেপি যেটা, সেটাকে আমরা কেন করব, কেন বৈদিক না করে আমরা কেপি করব, সে ব্যাপারে আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার করব। বৈদিক মতে আমরা যখন জন্মাচ্ছে, কোনো বাচ্চা যখন জন্মাচ্ছে, তখন তার লগ্নটা চেঞ্জ হয়ে যায় কতক্ষণ বাদে, 2 ঘন্টা বাদে। ঠিক আছে, তো তাহলে যে যে সকল জাতক 2 ঘন্টার মধ্যে জন্মেছে, সবার লগ্ন এক, তাহলে সবার ভাগ্য কি এক হবে? সেটা তো সম্ভব নয়, সবার ভাগ্য এক হওয়া সম্ভব নয়। ঠিক আছে, তাহলে কেপি দেখলেন যে ভাগ্য তো সবার এক হচ্ছে না, কৃষ্ণমূর্তিজি দেখলেন ভাগ্য তো সবার এক হচ্ছে না, তখন তিনি কি করলেন, আরো খোঁজ করলেন। আরো খোঁজ করতে করতে তিনি দেখলেন যে যমজ বাচ্চা যখন জন্মাচ্ছে, তাহলে একটা যখন যমজ বাচ্চা জন্মাচ্ছে, তখন তাদের দুজনের ডিফারেন্স কতটা টাইম হতে পারে? 2 মিনিট থেকে 3 মিনিট, বড় জোর 5 মিনিট। তো তাদের দুজনের ভাগ্য কি এক হচ্ছে? সেটাও হচ্ছে না। তাহলে তিনি আরো গভীরে গেলেন। এবার গভীরে যে তিনি গেলেন, সেটা তিনি শুধু বৈদিক থেকে সূত্র নিয়ে গেছেন না, তিনি বৈদিক এবং ওয়েস্টার্ন এই দুটোকে মিলিয়ে কিছু মেথড, কিছু সূত্র তৈরি করেছেন। সেই সূত্র দিয়ে তিনি কি করেছেন, কিছু পয়েন্ট, যেটাকে বলা হচ্ছে সংখ্যা। ঠিক আছে, আমরা যখন বৈদিক অ্যাস্ট্রোলজি করছি, তখন বৈদিক অ্যাস্ট্রোলজিতে কিন্তু আমাদের অনেক কিছু দেখতে হয়। যেমন ধরুন, গ্রহের অধিপতিরা কোথায় বসেছে এবং কার সঙ্গে বসেছে, গ্রহরা কতটা, কোন গ্রহ কিরকম দৃষ্টি দিচ্ছে, এবং এর পরেও সবকিছু যখন আমরা কমপ্লিট করছি, তারপরেও কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, সেটা হচ্ছে যে এই যে 7.5 বলুন, অথবা বলুন এই আপনার মাঙ্গলিক যে দোষ, ঠিক আছে, তাহলে এই যে দোষগুলো আসছে, যোগগুলো আসছে, রাজযোগ, ধনযোগ, এই ব্যাপারগুলো আসছে, এত কিছু ক্যালকুলেশন করা একজন আমাদের পক্ষে এই এক মুহূর্তে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তারপরে ধরুন, একটা লগ্ন কুণ্ডলী যখন আপনার সামনে এলো, তখন আপনারা দেখলেন যে সেই লগ্ন কুণ্ডলীতে কিন্তু পরিপূর্ণ অ্যান্সার পাচ্ছেন না। তখন পাশাপাশি আপনাকে কি দেখতে হচ্ছে, বিভিন্ন ডিভিশনাল চার্ট দেখতে হচ্ছে। অর্থাৎ ধরুন
কারো সন্তানের জন্য সন্তান কেন হচ্ছে না, সে ব্যাপারটার জন্য আপনাকে দেখতে হচ্ছে কি ডি7 চার্ট। আবার ধরুন কারো বিবাহিত জায়গাটা, বিবাহ কেন হচ্ছে না, বা বিবাহিত জীবনে সমস্যা কি হচ্ছে, বা জটক বিচারটা আপনি যখন করছেন তখন আপনাকে দেখতে হচ্ছে কি ডি9 চার্ট। তাহলে আপনার ক্লায়েন্ট আপনার সামনে বসে আছে এবং তাকে আপনি বসিয়ে রেখে বিভিন্ন কুণ্ডলী বিচার করে যাচ্ছেন, এটা তো এক মুহূর্তের মধ্যে সম্ভব নয়। তাহলে কেপি অ্যাস্ট্রোলজিতে কি হবে, যেটাকে অ্যান্সার দেওয়া বলা হচ্ছে, সেটা আপনি 1 মিনিটের মধ্যে চোখের সামনে ভেসে উঠবে। আপনার কাছে ক্লায়েন্ট আসলেই আপনি কিন্তু সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে তার প্রশ্নটা দেখে অ্যান্সারটা দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আরো কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করব। বৈদিকের সঙ্গে কেপির আর কি পার্থক্য আছে না, বৈদিকে বলা হচ্ছে যে শনির সাড়ে সাথী যখন চলে তখন মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে। শনির সাড়ে সাথী যখন চলে তখন মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখুন, শনি হচ্ছে কর্মকারক গ্রহ, তাই তো? তাহলে শনির সাড়ে সাথীতে অ্যাকচুয়াল কি হয়, আপনার জীবনে প্রচুর কর্ম দেয়। শনির সাড়ে সাথীতে আপনার জীবনে প্রচুর কর্ম দেয়, এত কর্ম দেয় যে আপনি পুরো মানে ভীষণ ভার বোধ করেন। ঠিক আছে? কিন্তু অনেক বড় বড় যারা দেখবেন প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বড় বড় খেলোয়াড় থেকে শুরু করে এরা সবাই কিন্তু এই শনির সাড়ে সাথীতে অনেক উপরে উঠেছে। ঠিক আছে? এক্সকিউজ মি। হ্যাঁ, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। আচ্ছা, শনি সাড়ে সাথী একজনের জীবনে কি কবার আসতে পারে? শনি সাড়ে সাথী। আচ্ছা, এটা এখন তো এই ওকে মুহূর্তে ওকে কেপি আমি সব অ্যান্সার দেবো, আপনার চিন্তা নেই। ঠিক আছে, জাস্ট কেপি নিয়ে ওকে আলোচনা করছি। হ্যাঁ, ওকে ওকে কেপিটা একটু শুনে নিন। আচ্ছা, তাহলে এইবারে ধরুন মঙ্গল দোষ এটাকে বলা হচ্ছে, অর্থাৎ আমাদের বই থেকে বলা হচ্ছে যে যখনই মঙ্গল দোষ হয় বিবাহিত জীবনের সমস্যা, এটা বৈদিক বলছে। কিন্তু আমাদের কেপিতে এরকম কোনো দোষের কথা বলা হয়নি কিন্তু। ঠিক আছে? কেপি বলছে যে মঙ্গল দোষ বলে কিছু হয় না, যদি আপনার ডেস্টিন দেখায় যে আপনার বিবাহিত জীবন ভালো হবে, অবশ্যই ভালো হবে। ঠিক আছে? আর যদি দেখায় খারাপ হবে, তো খারাপ হবে। হ্যাঁ, রেমিডি তো আছে, রেমিডি করা যাবে। কিন্তু এই যে বিভিন্ন যোগ, যেমন ধরুন আপনার সাড়ে সাথী বলুন, বা শুভ যোগও যদি বলেন, যেমন গজকেশরী রাজ্য। ঠিক আছে? আপনাকে বলা হচ্ছে যে রাজ্য, গজকেশরী রাজ্য, আপনার সামনে ক্লায়েন্ট এসছে, আপনাকে বলছে যে আমার পকেটে একটা পয়সা নেই, অথচ আমি যতজন অ্যাস্ট্রোলজারদের কাছে গেছি সবাই বলেছে আপনার বড় বড় রাজযোগ আছে। ঠিক আছে? তাহলে বৈদিকে এই যে কনফিউশন, যে বিভিন্ন ভালো ভালো যোগ থাকা সত্ত্বেও আপনার রেজাল্ট পাচ্ছেন না। ঠিক আছে? খুব সিম্পল ব্যাপার, কেপিতে কিন্তু এত কিছু নেই। হ্যাঁ, কেপি কিন্তু খুব সহজ ভাবে আপনাকে ক্লিয়ার করে দেয় যে আপনি এটা জীবনে পাবেন নাকি পাবেন না। ঠিক আছে? আর আরো কিছু আছে, যেমন ধরুন কেপি বলছে যে আপনার যমজ বাচ্চার ক্ষেত্রে তো আমি ক্লিয়ার করলাম, আপনার কবে বিয়ে হবে, আপনার বিয়ে কার্ড কবে ছাপা হবে, আপনার বিয়ের ডেট কবে হবে, কার সঙ্গে বিয়ে হবে, যার সঙ্গে বিয়ে হবে সে কোন দিক থেকে আসবে, বিবাহিত জীবন কেমন যাবে, টোটাল ব্যাপারটা কিন্তু কেপিতে আপনি জানতে পারবেন। ঠিক আছে? খুব সিম্পল ভাবে আপনাকে ক্লিয়ার করে দেবে কেপি। বলুন এবার এইটুকু যেটুকু বললাম আপনারা বুঝতে পারলেন? যদি বুঝতে না পারেন এই সম্বন্ধে বলুন, যে কোনো ডাউট থাকলে যে বুঝতে পারছেন না এটা। ঠিক আছে? তাহলে আমার একটু সুবিধা হয়। ম্যাম ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ। এবারে আমি যেটা বলি, এপিতে কি দেখা হয় না, কাজফল সাবলট দেখা হয়। কাজফল সাবলট ব্যাপারটা কি? কাজফল সাবলট ব্যাপারটা হচ্ছে যে দেখুন আমাদের যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তো বৈদিক মতে রাউন্ড ফিগারে ঘুরছে, কিন্তু অ্যাকচুয়াল কি রাউন্ড ফিগারে ঘোরে? ঘোরে না তো, ওভাল ফিগারে ঘোরে, তাই না? তাহলে রাউন্ড ফিগারে যে ঘুরছে বলা হচ্ছে, তার মানে কি আপনি 12টা রাশিকে সমান সমান ভাগে ভাগ পেয়ে যাচ্ছেন 30 ডিগ্রি করে। হ্যাঁ, কিন্তু
ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে বলা হয় যে যেহেতু পৃথিবী আপনার ঘুরছে হচ্ছে ওভাল ফিগারে, সেই জন্য যখন কেপি ভাবচলিত চার্ট দেখা হচ্ছে তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার কোনো কোনো রাশি মিসিং হচ্ছে, অর্থাৎ কোনো কোনো রাশি মিসিং হতে পারে, অথবা যে গ্রহটা পরে ঘরে থাকার কথা, অর্থাৎ আপনার D1 চার্টে, ঠিক আছে, আপনার বৈদিক চার্টে আপনারা দেখছেন যে গ্রহটা যে হাউসে থাকার কথা সে আগের হাউসে চলে যাচ্ছে, এমন হতে পারে। কেন? কারণ বৈদিক মতে যেটা রাউন্ড ফিগার নেওয়া হচ্ছে সেটা কিন্তু কেপিতে রাউন্ড ফিগার নেওয়া হচ্ছে না, কেপিতে কিন্তু সেটা ওভাল ফিগার নেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর কাস্পাল সাবলট কথাটার টোটাল অর্থ হচ্ছে ক্লোজেস্ট পয়েন্ট অফ এ হাউস, অর্থাৎ একটা হাউসের সব থেকে কাছের যে বিন্দুটা সেটাই হচ্ছে কাস্পাল সাবলট, ঠিক আছে। একটা হাউসের সব থেকে কাছের বিন্দু যেটা, কাজেই এটা খুব অথেন্টিক রেজাল্ট দেবে আপনাদের, এটা খুবই অথেন্টিক রেজাল্ট দেবে, ঠিক আছে। আচ্ছা, সাবলটটা কি? আগেই আমি বলেছি যে 2 ঘন্টার মধ্যে যে বাচ্চারা জন্মাচ্ছে তাদের লগ্ন হলেও ভাগ্য হচ্ছে এক, হলেও লগ্ন ভাগ্য কিন্তু আলাদা, ঠিক আছে। তাহলে একটা রাশির মধ্যে কটা নক্ষত্র থাকে? 2.25 নক্ষত্র থাকে, আপনারা জানেন, ঠিক আছে। আর একটা রাশি হচ্ছে, তাহলে কত হচ্ছে, 120 মিনিট করে থাকছে, অর্থাৎ একটা নক্ষত্র থাকছে 55 মিনিট করে, ঠিক আছে। তাহলে 55 + 55 হলো 110, আর বাকি যে 10 মিনিটটা থাকছে ওটা হচ্ছে ওই যে এক্সট্রা যে নক্ষত্রটা ছিল সেটা, ঠিক আছে। তাহলে 55 মিনিটের মধ্যে যারা জন্মগ্রহণ করছে তারাও কি, তাদের ডেস্টিনিও কি এক হচ্ছে? সেটাও হচ্ছে না। তাহলে এখানে আসছে উপনক্ষত্র, অর্থাৎ সাবলট, ঠিক আছে, যে নক্ষত্রকেও আপনার বিভিন্ন প্রকারে ডিভাইড করছে। তাহলে ছোট সাবলট যেটা 2 মিনিটে, আর বড় সাবলট 7 থেকে 8 মিনিটে বদলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মনে করুন যে 12টা বেজে 1 মিনিটে একটা সাবলট হলো, চেঞ্জ হওয়ার কথা, কটার কথা? 12টা বেজে 1 মিনিটে একটা সাবলটে চেঞ্জ হওয়ার কথা, আর 12টা বেজে 40 সেকেন্ডে প্রথম সন্তান হয়েছে। 12টা বেজে 1 মিনিটে সাবলট চেঞ্জ হওয়ার কথা, আর 12টা বেজে 40 সেকেন্ডে প্রথম সন্তান হয়েছে। দ্বিতীয় সন্তান হয়েছে 12টা বেজে 1 মিনিট 30 সেকেন্ডে। তাহলে কি দুজনের সাবলট আলাদা হয়ে গেল এবং ডেস্টিনিও চেঞ্জ হয়ে গেল। এখন আপনারা বলবেন যে বৈদিকে কি এটাকে করা যায় না, সন্তানের ভাগ্য চেঞ্জ কি বৈদিকে করা যায় না? অবশ্যই করা যায়, এটা হচ্ছে D60 চার্ট থেকে, ঠিক আছে। কিন্তু D60 চার্টটা দেখতে যতটা ডিফিকাল্টিস আপনার হবে, তাতে বিভিন্ন গ্রহযোগ, তাতে শুভ অশুভ অ্যাসপেক্ট, তারপরে আপনার বিভিন্ন জ্যোতি, সেগুলো ক্যালকুলেশন করতে আপনার যতটা টাইম যাবে, আপনি 1 মিনিটে বিদেকে বলতে পারবেন যে কোনো ঘটনা, আপনারা খুব কুইকলি কেপি থেকে বলতে পারবেন। আচ্ছা, কেপি অ্যাস্ট্রোলজি জীবনে কোন কোন ক্ষেত্রে কাজে লাগে? তাহলে মনে করুন যে যাদের জীবনে প্রফেশন নিয়ে খুব বেশি প্রবলেম চলছে, যাদের জীবনে প্রফেশন নিয়ে খুব বেশি প্রবলেম চলছে, হ্যাঁ, তাহলে তার প্রফেশনটা আমরা কোন হাউস থেকে দেখি? 10th হাউস থেকে। আপনারা জানেন প্রফেশন আমরা দেখি 10th হাউস থেকে, ঠিক আছে। তাহলে মনে করুন যে আপনার রিয়েল এস্টেটের ব্যবসা আছে, ঠিক আছে। তাহলে প্রথম 3 বছর আপনি ভালোই অর্থ কামিয়েছেন, আপনার রিয়েল এস্টেটের ব্যবসা আছে, প্রথম 3 বছর আপনি ভালোই অর্থ কামিয়েছেন, ঠিক আছে। তারপর আর তেমন পয়সা করি আসছে না। তাহলে আপনি কি করলেন? আপনি কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন এবং সে একজন বৈদিক অ্যাস্ট্রোলজার, তো সে আপনার চার্ট দেখে, আপনার বর্তমান যে দশা চলছে সেটা দেখে আপনাকে বলল যে আপনি এই ব্যবসাটা চেঞ্জ করে ফেলুন,
সেটা কি আপনার পক্ষে সম্ভব? আপনি 10 থেকে 15 বছর এই ব্যবসাটাতে টাইম দিয়েছেন, ঠিক আছে, আপনার প্রচুর অভিজ্ঞতা হয়েছে ব্যবসা থেকে। তাহলে প্রথম 3 বছর আপনি মানে ব্যাপারটা কি হয়েছে, মনে করুন আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন, তা সেই বিল্ডিং এ আপনার যতবারই ফ্ল্যাট বানাচ্ছেন 3-4টে করে ফ্ল্যাট আপনার বিক্রি হচ্ছে না, ঠিক আছে, তাহলে আপনি লস খাচ্ছেন। কিন্তু আপনি প্রথম 3 বছর কিন্তু আপনি ভালো অর্থ কামিয়েছেন। তাহলে এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, বলা হয় যে আপনি এই ব্যবসাটা আপনার জন্য শুট করছে না, আপনি এক কাজ করুন, আপনি গাড়ির ব্যবসা করুন, তাহলে সেটা তো সম্ভব নয়, এই মুহূর্তে চেঞ্জ করা আপনার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে। তাহলে কি করতে হবে? দেখুন, যখনই কোনো প্রফেশনাল নিয়ে প্রবলেম আসে না, তখনই 3টে হাউস অ্যাক্টিভেশন হয়ে যায়। কি কি বলুন তো? একটা হচ্ছে 5, একটা হচ্ছে 9, আর একটা হচ্ছে 8 বা 12। 5 সবসময় আপনাকে বাধা দেবে, কর্মক্ষেত্রে বাধা দেবে। কেন বাধা দেবে? কারণ 10th হাউস থেকে কাউন্ট করুন, 10th হাউস থেকে কাউন্ট করলে 5 হচ্ছে 8 হাউস পড়ছে, তাই না? 10 থেকে কাউন্ট যদি করেন, তাহলে 5th হাউসটা কত নম্বর ঘর? 8 নম্বর ঘর। তাহলে 8 নম্বর ঘরটা কি দেখায়? অবস্টাকেল দেখায় আমাদের জীবনে, বাধা, তাই না? কাজে আপনার জীবনে বাধা আসবে এই সময়। তাহলে আপনি সেই সময় কি চেঞ্জ করবেন? চেঞ্জ করা সম্ভব নয়। তাহলে আপনি কি করবেন? মনে করুন যে যে রিয়েল এস্টেটের কথা আমি বলছি, তার 4টে কম্বিনেশন আছে এই মুহূর্তে, 8, 9, 4, 10। তাহলে 4 মানে সে রিয়েল এস্টেটের ব্যবসা অবশ্যই করতে পারে, 10 মানে সে প্রতিষ্ঠা অবশ্যই পাবে। প্রবলেম কে ক্রিয়েট করছে? 8, 9, তাই তো? তাহলে 8 থেকে আমরা কি দেখি? 8 থেকে দেখি ডিফিকাল্টিস, চ্যালেঞ্জেস, অবস্টাকেলস, আর কি রহস্যময় জিনিস, এগুলো আমরা দেখি 8 হাউস থেকে। আর 9 থেকে আমরা কি দেখি? 9 থেকে আমরা দেখি পূজা পাঠ, স্পিরিচুয়ালিটি, এগুলো আপনারা জানেন, ঠিক আছে। তারপরে দূরভ্রমণ, গুরু, 9th হাউস থেকে আমরা এগুলো দেখি। তাহলে এরা যে, এনাকে কি করতে হবে? এনাকে পরামর্শ দেওয়া যেতে পারে যে এনার যে বিল্ডিং, তাতে ইনি যদি কোনো দেবতার পুজো করেন, তাই তো? তাহলে কোন দেবতার পুজো করবেন? কোন দেবতা পুজো করবেন? তখন গ্রহ কানেকশন দেখতে হবে। এনার যদি কেতু আর বুধ ছিল, তাহলে কেতু আর বুধ দুজনই কার প্রতীক? গণেশের প্রতীক। তাই এনাকে যখন পরামর্শ দেওয়া হলো যে আপনি যে বিল্ডিং বানাচ্ছেন সেখানে গণেশ দেবতা পুজো করুন, তা উনি বলছেন আমি শিবলিঙ্গ বসিয়েছি, কিন্তু কাজ হয়নি কোনো, ঠিক আছে, শিবলিঙ্গ বসিয়েছি, কোনো কাজ হয়নি। তা শিবলিঙ্গ বসালে তো হবে না, যেখানে যেটা করার সেখানে সেটাই করতে হবে। তো এনাকে, এনার 2-3 মাস পরেই, অর্থাৎ গণেশ পুরো 2-3 মাস পর থেকেই এনার কিন্তু লাভ ফিরতে শুরু করে দিল। তাহলে এই যে ছোট ছোট রেমিডি গুলো আছে, যেগুলো কেপির মাধ্যমে আপনারা কিন্তু অনায়াসে ক্লায়েন্টকে দিলে 90% রেজাল্ট পাবেন। একটা স্টোন পড়লে জ্যোতিষের লাভ হবে, এটা ঠিক, কিন্তু ক্লায়েন্টের কতটা লাভ হবে আমার কিন্তু সন্দেহ আছে, ঠিক আছে। কাজে আপনি যদি স্টোন না পড়িয়ে যদি এইসব রেমিডি দেন, যে রেমিডি গুলোর ব্যবস্থা কিন্তু কেপিতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, অর্থাৎ যে হাউসটা আপনাকে প্রবলেম দিচ্ছে আপনি সেই হাউসকে অ্যাক্টিভেট করে দিন, ঠিক আছে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সলিউশন হয়ে যাবে। আচ্ছা বলুন, এইটুকুটাকে বুঝতে পারলেন? যদি কোনো প্রবলেম থাকে এই জায়গাটা একটু বলুন, বলতে পারেন যদি মনে করেন। না, ঠিক আছে, পেরেছি মানে। আচ্ছা, এবারে দেখুন 2-6-10, 2-6-10 থেকে আমরা কি দেখি? এটা দেখি আমাদের অর্থ ত্রিকোণ। আপনারা জানেন যে 2-6-10 হচ্ছে অর্থ ত্রিকোণ, 1-5-9 কি ধর্ম ত্রিকোণ। তাহলে ধর্মের সঙ্গে অর্থের আঁকড়া চিরকাল, তাই না? যখনই 2-6-10 হবে আপনার কাছে পয়সা আসবে, আর যখনই 1-5-9 হবে মানে কি দেখুন, 2 এর 12th হাউস কে 1,
6 এর 12th হাউসকে 5 আর 10 এর 12th হাউসকে 9, অর্থাৎ ঠিক আগের ঘরটা ওই সংখ্যাগুলোকে নেগেট করছে। ঠিক আছে, কাজেই 2, 6, 10 যখন অ্যাক্টিভ হবে আপনার কাছে পয়সা আসবে। তার সঙ্গে যদি আবার এই 159 কানেক্টেড হয়ে যায় তখন কি হবে? তখন আপনার 159 কে যদি না অ্যাক্টিভেট করেন তাহলে আপনার পয়সা থাকবে না। ঠিক আছে, 159 কে কি করে অ্যাক্টিভেট করবেন সেগুলো আপনাকে জানতে হবে এই কোর্সের মাধ্যমে। ঠিক আছে, দেখুন গ্রহ নক্ষত্রের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু শত্রুতা নেই। ঠিক আছে, তাহলে ওনারা কি করছে? আমাদেরকে ঊর্জা দিচ্ছে। তা সেই ঊর্জাটাকে আমরা কেমন করে ব্যবহার করব সেটা আমাদের উপরে ডিপেন্ড করছে। আমরা কেমন করে ঊর্জাটাকে ব্যবহার করব সেটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করছে। তাহলে প্রত্যেকটা হাউসকে কি করে অ্যাক্টিভেশন করতে হয় সেগুলো আমি আমার কোর্সে শেখাবো। খুব তাড়াতাড়ি আমাদের এই পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমিতে 2টো কোর্স চালু হতে চলেছে। প্রথমটা তো বেসিক কোর্স অবশ্যই করতে হবে, আর বেসিক কোর্সের পর তারপরে অ্যাডভান্স কোর্স। ঠিক আছে, কৃষ্ণগুপ্তের উপরে বেসিক কোর্স চালু হতে চলেছে। আচ্ছা, আমি নাম্বার 2টো বলে দিচ্ছি। এই নাম্বারে আপনারা যদি কেউ ভর্তি হতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। প্রথম নাম্বারটা হচ্ছে 8585808761, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 9477852023। ঠিক আছে, এই নাম্বার দুটোর মধ্যে আপনারা যোগাযোগ করে স্যারদের সঙ্গে কথা বলে নিতে পারেন। আচ্ছা, এইবারে দেখুন বৈদিক আর কেপির মধ্যে আমি আরেকটু পার্থক্য বোঝাচ্ছি। ঠিক আছে, মনে করুন বৈদিক হচ্ছে একটা টর্চ। ঠিক আছে, আপনি একটা টর্চ নিয়েছেন, তো টর্চে যখন আপনি আলো জ্বালাচ্ছেন তাহলে সেই লাইটটা ট্রাভেল করছে। ঠিক আছে, এবং যে কোনো অবজেক্টকে ভিজিবল করছে। তাহলে টর্চ হচ্ছে কি দিয়ে তৈরি হচ্ছে? একটা সামনে আছে একটা বাল্ব, পিছনে আছে রিফ্লেক্টর। ঠিক আছে, তাহলে মনে করি বাল্বকে আমরা কোনো প্ল্যানেট বা গ্রহ, বাল্বটা হচ্ছে কোনো প্ল্যানেট বা গ্রহ, আর পিছনে যে রিফ্লেক্টর সে হচ্ছে রাশি বা হাউস। ঠিক আছে, আমরা একটা টর্চ নিয়েছি, বৈদিক হচ্ছে সেই টর্চ। তাহলে বৈদিক কি করছে? সামনে যে আপনার লাইটটা বাল্বটা সেটা হচ্ছে গ্রহ, আর পিছনে যে রিফ্লেক্টর সেটা হচ্ছে রাশি বা হাউস। ঠিক আছে, তাহলে বৈদিকে কি বলা হচ্ছে? যে যদি কোনো গ্রহ যে রাশিতে বা যে হাউসে বসবে তারই রেজাল্ট দেবে, তাই তো? আমরা সেটাই বৈদিকে বলি। কিন্তু মনে করুন যে ওই টর্চের যে আগে আপনার একটা হলুদ রঙের বা লাল রঙের একটা ট্রান্সপারেন্ট পেপার লাগিয়ে দিয়েছি। মনে করুন টর্চের আগে আমরা একটা হলুদ রঙের বা নীল রঙের ট্রান্সপারেন্ট পেপার লাগিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে? লাইট যখন জ্বলছে তাহলে রিফ্লেকশন চেঞ্জ করে দিচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ওই যে ট্রান্সপারেন্ট পেপার হলো নক্ষত্র। ঠিক আছে, কেপিতে বলা হচ্ছে যে কোন গ্রহ কোন রাশিতে বসেছে, কোন হাউসে বসেছে সেটা ফ্যাক্টর নয়। ঠিক আছে, গ্রহ কখনোই তার নিজের পরিণাম দিতে পারে না। গ্রহটি যে নক্ষত্রে বসবে সেই নক্ষত্রের পরিণাম দেবে। নক্ষত্র যে গ্রহটি সে যে নক্ষত্রে বসবে সেই নক্ষত্রের পরিণাম দেবে। ঠিক আছে, সেই জন্য কেপি কিন্তু অনেক বেশি বিষয়ে পার্টিকুলার করে দেয়, অনেক বেশি বিষয় কিন্তু জিনিসটাকে পার্টিকুলার করে দেয়। আচ্ছা, কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জ, কর্মক্ষেত্রে যে বড় বড় চ্যালেঞ্জ আসছে সেটার কারণ হচ্ছে 159। কেন 5 হাউস থেকে আমরা কি দেখি? এন্টারটেনমেন্ট দেখি, স্পোর্টস দেখি, তাই তো? 9th হাউস থেকে আমরা কি দেখি? হায়ার এডুকেশন দেখি। জব প্রবলেম আসছে, হায়ার এডুকেশন করতে শুরু করে দিন। জব প্রবলেম আসছে, হায়ার এডুকেশন করুন, কোনো কিছু নিয়ে পড়াশোনা করুন। ঠিক আছে, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন। অথবা 9th হাউস কি দেখায়? কাউন্সেলিং দেখায়। তাহলে
আপনি লোককে কাউন্সেলিং করতে শুরু করে দিন। হ্যাঁ, তাহলে এত যে আপনি কর্ম চেঞ্জ করেছেন, কিছু তো এক্সপেরিয়েন্স হয়েছে, তাহলে আপনি কি করবেন? সেগুলো শেয়ার করতে শুরু করে দিন। যখনই আপনার 9th হাউস অ্যাক্টিভেট হচ্ছে, আপনার কিন্তু পরিবর্তন আসবেই আসবে কর্মক্ষেত্রে। হ্যাঁ, তাহলে 9th হাউসকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে আপনি অ্যাক্টিভেট কি করবেন, কি করে করবেন, আমি সেগুলো বলছি। ঠিক আছে? অর্থাৎ যে ঘর আপনাকে সমস্যা দিচ্ছে, আপনি যদি সেই ঘরে কাজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার যে কোনো সমস্যা সমাধান হওয়া সম্ভব। ঠিক আছে? আচ্ছা, মনে করুন যতদিন আপনার দশা 2, 6, 10 দেখাচ্ছিল, ততদিন কিন্তু আপনার পয়সা আসছিল। কিন্তু যখনই 5, 8, 12 অ্যাক্টিভেট হয়ে গেল, তখন কি হবে? পয়সা পরের কাছে চলে যাচ্ছে। 5, 8, 12 যখনই অ্যাক্টিভেট হবে, তখন পয়সা পরের কাছে চলে যাচ্ছে, আপনার কাছে আর আসছে না। তাহলে 5, 8, 12 কে আপনি অ্যাক্টিভেশন কি করে করছেন? আপনার কাছে কেউ এসেছে, বলছে যে আমার পয়সা থাকছে না, আসছে বেরিয়ে যাচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি বুঝবেন? আপনার দেখতে দেখতে আপনার কুণ্ডলী ফুণ্ডলী, আপনাকে কুণ্ডলী দেখতে হবে না, আপনি দেখেই বুঝবেন 12th হাউস অ্যাক্টিভেট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে পয়সা রাখতে পারছে না, খরচা হয়ে যাচ্ছে। 12th হাউস থেকে আমরা কি দেখি? খরচা দেখি। আর কি দেখি? হসপিটাল দেখি। আর কি দেখি? আইসোলেশন, সবার থেকে কাট করিয়ে দেবে, তাই না? তাহলে আপনি তাকে কি পরামর্শ দিতে পারেন? হসপিটালে যান, সেখানে গিয়ে জল খেয়ে আসুন। হসপিটালে ওকে যেতেই হবে। যদি 12th হাউস অ্যাক্টিভেট হয়, হসপিটালে যেতেই হবে। তার থেকে নিজেই চলে যাক। ঠিক আছে? মাঝে মাঝে হসপিটালে যাক, সেখানে গিয়ে ওরা কোনো কল থেকে জল খেয়ে আসুক। এর ফলে দুটো কাজ হবে। একটা কাজ হচ্ছে আপনার যেটা মানে শারীরিক সমস্যা, যে হসপিটালাইজড হওয়া, সেটার থেকে উদ্ধার হওয়া। আর একটা কি? আর একটা হচ্ছে যে প্রচন্ড পরিমাণে খরচা হচ্ছে, তার থেকে উদ্ধার হওয়া। ঠিক আছে? এই যে ছোট ছোট ব্যাপারগুলো, যেটা কেপিতে খুব সুন্দরভাবে সলিউশন দেওয়া সম্ভব। ঠিক আছে? আচ্ছা, প্রফেশনে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছেন, প্রফেশনে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন, জব চেঞ্জ করতে চাইছেন, তখন কি বুঝবেন? যে আপনার কোন হাউস অ্যাক্টিভেট হয়েছে? 9th হাউস। ঠিক আছে? তাহলে তখন কি করবেন? তখন কোনো স্পিরিচুয়াল স্পেসে চলে যান, কোথাও তীর্থ ভ্রমণ করতে চলে যান, অথবা কোনো গুরু বানিয়ে ফেলুন। ঠিক আছে? কোনো গুরু বানিয়ে ফেলুন এবং সেই গুরুর প্রতি এতটা লীন হয়ে যান যে ভক্তি করুন, যে কিন্তু গুরু নিন্দা করা চলবে না। ঠিক আছে? আপনি যদি গুরু নিন্দা করেন, তাহলে কিন্তু সমস্যা আসবে। আপনার যতই পূজা পাঠ করেন না কেন, ফল কিন্তু পাবেন না। ঠিক আছে? তাহলে এই যে হাউস অ্যাক্টিভেশন, এটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে। এইটা হাউস কি দেখায়? এইটা হাউস দেখায় হচ্ছে সিক্রেসি, সিক্রেট কাজ করা। ঠিক আছে? তাহলে আপনার ধরুন যেটা কর্মযোগ চলছে, তার থেকে এইট হাউস অ্যাক্টিভেট আছে। তাহলে আপনি কি করলেন? আপনি যে কি প্ল্যানিং করছেন কাজ নিয়ে, সবার সাথে শেয়ার করলেন, তাহলে আপনার কাজ হবে? হবে না। কেন হবে না? কারণ এইট হাউস থেকে আমরা কি দেখি? এইট হাউস থেকে আমরা দেখি সিক্রেট। তাহলে কোনো জিনিস আমরা যখন লুকিয়ে রাখছি, সেটা হচ্ছে এইট হাউস। তাহলে লুকিয়ে কাজ করতে হবে আপনাকে। আপনি যদি আপনার কাজের প্ল্যানিং এর কথা কারোর সাথে শেয়ার করেন, বলেন, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। যত বেশি গোপন করে রাখবেন, তত বেশি কিন্তু আপনার কাজে সফল হওয়ার সম্ভাবনা। ঠিক আছে? কারো কাজ হতে হতে আটকে যাচ্ছে, কাজ হচ্ছে, হওয়ার কথা হওয়া কাজ হতে হতে আটকে যাচ্ছে, তার মানে বুঝবেন। আর এর সঙ্গে খরচাও হচ্ছে প্রচুর। তার মানে কি? 8 আর 12 দুটো হাউসই অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে? কাজ হতে হতেও আটকে যাচ্ছে এবং খরচাও হচ্ছে প্রচুর। তাহলে 8 আর 12 দুটো অ্যাক্টিভেট আছে। তখন তাকে কি পরামর্শ দেবেন? গুপ্ত ভাবে দান করতে হবে। গুপ্ত হচ্ছে 8 হাউস, আর 12th হাউস হচ্ছে দান। আর গুপ্ত দান কাকে বলে?
মানে দান করছেন আর ইউটিউবে ভিডিও তুলছেন, অনলাইনে ভিডিও তুলছেন, এটাকে কি গুপ্তদান বলেন? না। অর্থাৎ আমাদের আগেকার দিনে মুনি ঋষি এটা বলে গেছেন যে ডান হাত দিয়ে যখন দান করবে বাঁ হাত তো জানতে পারবে না, তাই তো? তাহলে এটা হচ্ছে গুপ্তদান। তাহলে গুপ্তদান করুন, দেখবেন আপনার যে প্রবলেম গুলো আসছিল 90% সলিউশন হয়ে গেছে। আচ্ছা, মনে করুন যে অনেকে গুপ্তদান করতে ইচ্ছুক নয়, তাদের ক্ষেত্রে কি করা যাবে? তাদের ক্ষেত্রে আপনি কি করে এইট হাউসকে অ্যাক্টিভেট করবেন? এইট হাউস কি গুপ্তদান ছাড়া আর কি দেখা? এইট হাউস থেকে পরের পয়সা, আমাদের যে নিজেদের কামানো পয়সা, সেটা আমরা কোন হাউস থেকে দেখি? সেকেন্ড হাউস। আর এইট হাউস কি পরের পয়সা, তাই না? কাজেই পরের পয়সাটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন সেটা দেখুন। এইট হাউস কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজাররা, অর্থাৎ আপনারা যদি অ্যাস্ট্রোলজি করেন তাহলে এইট হাউস কিন্তু অ্যাস্ট্রোলজারও দেখা হয়, এটা আপনারা জানেন, তাই না? তাহলে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু আপনারা পয়সা উপার্জন করতে পারেন এইট হাউস থেকে। আর কি পরের পয়সা? এইট হাউস সেটা হচ্ছে যে মনে করুন যে কোনো সোসাইটি করলেন, তাহলে সোসাইটি বা কমিটিতে কি হচ্ছে? মাল্টিপল লোকের পয়সা জমা হচ্ছে, সেই পয়সাটা দিয়ে আপনি নিজের কাজে লাগাতে পারছেন। ঠিক আছে, মোটামুটি এইট হাউসকে অ্যাক্টিভেট আপনাকে করতে হবে। এইট হাউসকে যদি অ্যাক্টিভেট না করে তাহলে কি করবে? এইট হাউস আপনার অবস্টাকেল তৈরি করবে, আপনার হওয়া কাজে বারবার বাধা দেবে। বলুন, এই পর্যন্ত যতটুকু বললাম বুঝতে পারলেন কিনা? কারোর কোনো সমস্যা থাকলে বলুন। ম্যাডাম, বলুন। হ্যালো ম্যাডাম, বলছি হ্যাঁ বলুন। যে আপনি যে বিভিন্ন ঘরের কথা বললেন, এইট হাউস সেকেন্ড হাউস, এবার আমরা বা আমি ব্যক্তিগতভাবে অ্যাস্ট্রোলজিটা জানি না। এবার আচ্ছা এই যে আচ্ছা। কেপির যে মানে স্টার্টিং এর ক্ষেত্রে হুম, তখন কি এটা এই বেসিকটা জেনে নিয়ে তারপরে শুরু করতে হবে নাকি না, মানে আপনি সেটা শুরু থেকেই জানিয়ে দেবেন? আমি জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমি কারণ জানিয়ে ব্যাপারটা দেবো। হচ্ছে কি, হ্যাঁ, এই যে একদম বিভিন্ন আমি ঠিক হাউসের জানিয়ে কথা দেবো। বললেন, এটা হ্যাঁ, আমি নিশ্চয়ই ঠিক বিভিন্ন জানিয়ে ঘরের দেবো। কথা। হ্যাঁ হ্যাঁ এবার এই ব্যাপারগুলো, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারগুলো হ্যাঁ সেরকম ভাবে আর কি বুঝে উঠতে পারছি না, মানে গুলিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ, অবশ্যই কোনটার আমি কি? যা জানি একদম জানিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি হ্যাঁ আপনি মানে নোট বা ইয়ে দেবেন নাকি? হ্যাঁ, নোট বলুন, ক্লাসে বুঝিয়ে দেবো বলুন, সবই দেবো। ঠিক আছে, আর আর এই সবকিছু মানে বুঝিয়ে দেবো। এটার জন্য কি আমরা কোনো বইকে ফলো করব? না, আমি যা পড়াবো আপনি বাংলায় আচ্ছা, তো কোনো বইতে সেটা পাবেন না, কারণ আমি বাংলা থেকে হ্যাঁ, পড়াশোনা করিনি। বাংলা ইনস্টিটিউশন গুলো কিরকম পড়াশোনা আপনারা জানেন। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, এই হ্যাঁ। আর ইনি যে স্যার, এই যে আমি যে ইনস্টিটিউশনের কথা বলছি, এনারা 3-4 বছর ধরে ক্লাস করাচ্ছেন এবং খুব হুম, ভালো ক্লাস করাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা সেই জন্য আমি আচ্ছা, এদের সঙ্গে যুক্ত হয়েছি এবং হ্যাঁ, আমার পড়াশোনা বাইরে, সব দিল্লি থেকে আচ্ছা পড়া। ঠিক আছে, কাজেই আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা, তো স্টোন বিক্রি ছাড়া আর কিছু হয় না, আপনারা সবাই জানেন। ঠিক আছে, হুম হুম অ্যাস্ট্রোলজিটাকে শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করাটা তো ঠিক নয়, মানুষকে হুম, ভয় দেখানো তো ঠিক নয়, তাই না? মানুষকে কি করতে হবে? না। উপকার করতে অ্যাস্ট্রোলজির মাধ্যমে। হ্যাঁ, এবার কি তো বলুন তো ম্যাডাম, মানে ক্লাস হ্যাঁ, চলাকালীন হয়তো সাফিসিয়েন্ট নোট আমরা লিখতে পারলাম না, তা আপনি যদি সেটা মানে পিডিএফ ভিডিও পেয়ে আকারে যাচ্ছেন তো, আমাদের আপনারা গ্রুপে। ভিডিও পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা ক্লাসে আচ্ছা, ভিডিও পেয়ে যাচ্ছেন আপনারা। হ্যাঁ, কোনো অসুবিধা আচ্ছা, তো হবে না। ঠিক হুম আছে, হ্যাঁ, হুম, প্রত্যেকটা ক্লাসে ভিডিও পেয়ে যান। আমার একটা কোশ্চেন আছে ম্যাম। হ্যাঁ বলুন। একটা কোশ্চেন হচ্ছে, এই যে আপনি বললেন না যে এই কেপি অ্যাস্ট্রোলজিতে হুম, এই নক্ষত্রর গুরুত্ব সবচেয়ে বেশি। হ্যাঁ তো এবার আমি একটা সিচুয়েশন বলছি, আপনি জাস্ট আমাকে বলে দিন সেই রেসপেক্টে কে বেশি পাওয়ারফুল। ধরুন শনি আর মঙ্গল একত্রে বৃশ্চিক রাশিতে বসে আছে অনুরাধা নক্ষত্রে, তাহলে কে পাওয়ারফুল হবে? না, দেখুন, এখানে পাওয়ারফুলের গল্পই নেই কেপিতে। ব্যাপারটা বুঝুন, কেপিতে কোনো তুঙ্গস্থ গ্রহ দেখা হবে না, কোনো নিচস্থ গ্রহ দেখা হবে না, কোনো যোগ দেখা হবে না, কিচ্ছু দেখা হবে না কেপিতে। কেপি আচ্ছা, এমনই একটা, মানে আপনাকে শুধু সংখ্যা দিয়ে দেবে যে আপনার এই সময় এই ঘরটা অ্যাক্টিভেট হয়ে গেল। বুঝতে পারছেন না? আপনার এই দশা চলছে, এই ঘরগুলো অ্যাক্টিভেট। মানে আপনি জাস্ট আমার কাছে আসবেন, মানে ক্লায়েন্ট আপনার কাছে গেছে, আপনি জাস্ট তার চার্টটা চোখের সামনে দেখবেন, আর আপনাকে আর কিছু বলতে হবে না। ঠিক আছে, আপনি 1 মিনিটে বলে দেবেন তার জীবনে কি কি চলছে। কি বলছি বলুন, কোনো গ্রহ বলশালী
কোন গ্রহ নিচস্থ দুর্বল কিচ্ছু দেখতে হবে না, বুঝতে মানে পারছেন? কেপির বুঝতে বিচারধারাটা পেরেছি। একটু আলাদা ম্যাডাম। আরো যে যে একদম easy, চারটা একদম আছে মানে না ম্যাম, হ্যাঁ বলুন। মানে যেটা ওই যে ধরুন নর্মাল অ্যাস্ট্রোলজিতে আমরা যে হুম। দশা অন্তর্দশা গুলো পাই, হ্যাঁ ওটা দশা, কি হ্যাঁ এখানে দেখা হবে দশা, একই এখানেও রকম দশা দেখা আসে হবে। তাই তো? দুটো না ওটা হ্যাঁ আলাদা দশা আসে? এখানে দেখতে হবে, আলাদা প্যাটার্নটা হবে, প্যাটার্নটা একটু আলাদা হবে। আচ্ছা, মানে বাট ঠিক আছে, একই আসে বিচারধারাটাই আলাদা। দশা? হ্যাঁ বলুন। দশাটা বলছি একই আসবে তো, মানে বেসিক? একদম আচ্ছা, একজন একজন করে, হ্যাঁ, একটু এগিয়ে আসবে, ঠিকই বলেছেন, একটু এগিয়ে আসবে। কেন অয়নাংশ চেঞ্জ হয়ে যাচ্ছে না, এপি অয়নাংশ আলাদা, আপনারা জানেন। হ্যাঁ এনসি লাইরির যে মানে অয়নাংশ, তার থেকে কেপি অয়নাংশ আলাদা, আর যে একটু এগিয়ে আসে দশা, 2 মাস এগিয়ে আসে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার তো আমি নেক্সট আর একটা জিনিস যেটা বলি, হ্যাঁ একটু স্টপ করে দিচ্ছি। বলছি একটা কোশ্চেন। হ্যাঁ বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি। আসছে না, সাউন্ড আসছে না, একদম আসছে না sound। শোনা যাচ্ছে না। হ্যালো, শুনেছেন? না না শুনতে হ্যালো? পাচ্ছি না, বলুন। হ্যাঁ বলুন, এবার বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি, কেপি দিয়ে যদি কেউ আমাদের কাছে মানে এই আপনার ক্যারিয়ার সম্পর্কে জানতে চায়, তাহলে হুম, আমরা কি আর্টস, কমার্স, সায়েন্স এর মধ্যে যে সাবজেক্ট গুলো আছে ওগুলো কি মানে এইভাবে বলতে পারবো, প্রপার ভাবে বলতে পারবো? হ্যাঁ একদম, মানে কেপিতে কিচ্ছু বাদ নেই, একদম বলতে পারেন প্রপার ভাবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন। হ্যাঁ আচ্ছা, মানে তুমি এবার কেমিস্ট্রি আমি, নিয়ে পড়বে, তুমি হচ্ছে কি botany এগুলো বলতে হ্যাঁ চাই। একদম একদম একদম, এমনকি কোন ম্যাডাম আমার শাখায়, ডাক্তারির তো অনেক শাখা আছে, কোন শাখায় পড়বে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারে অনেক শাখা আছে, কোন শাখায় বলতে পড়বে চাই। একদম বলা যাবে, প্রমিনেন্ট ভাবে বলা যাবে। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম ম্যাডাম, এটা আমার শোনা কথা, আমাকে বলা হয়েছিল যে কেপিতে নাকি ডেটের যে টাইমটা মানে বার্থ টাইমটা বাচ্চার যদি না জানা, rectification, হ্যাঁ না মানে না না, সেটা এটা যদি একটা না ভুল জানা যায় তাহলে না, তাতেও নাকি একদম এক্সাক্ট প্রেডিকশন করা যায়, এটা কি তাই সত্যি? না না দেখুন, বার্থ টাইম আপনার সামনে ক্লায়েন্ট এলো, আপনি 1 ঘন্টা ধরে বার্থ টাইম রেক্টিফিকেশন করবেন? এটা সম্ভবই নয়, সম্ভবই নয়। দেখুন বার্থ টাইম রেক্টিফিকেশন কাকে বলে, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, ঠিক আছে, এইবারে সে হচ্ছে ডাক্তার টাইম 5 মিনিট পরে লিখলো, তাহলে এটা হতে পারে। অথবা সে যে সময় মায়ের পট কাটা হলো, অনেকে বলছে যে ওইটাই হচ্ছে বার্থ টাইম, সেটা হতে পারে। আবার অনেকের মতে যে সময় বাচ্চা পৃথিবীতে এসে প্রথম শ্বাস নিল, তাহলে হুম, টাইমটাকে আমরা বার্থ টাইম ধরবো? তাহলে এটা তো সম্ভব হচ্ছে না, সেটাই। হচ্ছে না তো। তাহলে সেক্ষেত্রে কেপিতে কিছু পয়েন্ট আছে, যেটাকে বলা হচ্ছে আপনার, একটা হচ্ছে প্রশ্নকুণ্ডলী বিচার, আর একটা হচ্ছে, হ্যাঁ প্রশ্নকুণ্ডলী বিচারের মাধ্যমে আমরা কিন্তু সুন্দরভাবে বলে দেবো যে জাতকে অ্যাকচুয়াল অরিজিনাল টাইমটা কখন, বা টাইমটা কখন হয়েছে, বুঝতে পারছেন? ওটার জন্য কোনো কিছু দেখতে হবে না, এত এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আপনার কাছে ওকে, যখন কোনো ক্লায়েন্ট এলো, আপনি দেখলেন যে যে দশা চলছে, যে ঘটনাগুলো তার জীবনে ঘটার কথা ঘটছে কিনা, জাস্ট প্রশ্ন করুন, সে যখন বলছে যে ঘটছে না, তখন আপনি বার্থ টাইম রেক্টিফিকেশনে যেতে পারেন। কি বলছি বুঝেছেন? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আপনি তখন ব্যাকে যেতে পারেন, কিন্তু সাধারণত এরকম হয় না, ঠিক আছে। ওকে ম্যাডাম, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। এবারে মনে করুন যে, ঠিক আছে, এবারে মনে করুন যে কেউ এসেছে তার জন্ম সময় জানা নেই, কোনো হতে পারতো, হ্যাঁ অনেকেই হয় যারা এসেছে আপনার কাছে জন্ম সময় টময় কিছুই জানে না, তাদের ক্ষেত্রেও উপায় আছে, এটাকে বলে প্রশ্নকুণ্ডলী বিচার, ঠিক আছে। আপনি যে কালকে ইন্টারভিউ দিতে যাবেন, আপনি ইন্টারভিউতে পাশ করবেন কিনা, আপনি যে মামলা করতে যাচ্ছেন, আপনি মামলাতে জিতবেন কিনা, টোটাল ব্যাপারটা আপনি বৈদিকে এত ক্লিয়ারলি বলতে পারবেন না, যেটা আপনি বলতে পারবেন কেপিতে, ঠিক আছে। এক্সকিউজ মি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, বুঝলাম ব্যাপারটা, থ্যাংক ইউ। আচ্ছা কেপিতে ওই মোটামুটি প্রশ্ন বিচিত্রাটা কি পড়ানো হবে ম্যাম? কি পড়ানো হবে? প্রশ্ন বিচিত্রা যেটা বলছেন ওটা কি হ্যাঁ পড়ানো হবে? হ্যাঁ অবশ্যই পড়ানো হবে, প্রশ্নকুণ্ডলী ছাড়া তো কেপি হবেই না,
অবশ্যই প্রশ্ন কুণ্ডলী আচ্ছা পড়ানো হবে, ডিটেল অ্যাস্ট্রোলজি পড়ানো হবে, সব পড়ানো হবে। ঠিক আছে, যত কেপিতে যত কিছু আছে সবকিছু পড়ানো হবে। আর কেপিতে মোটামুটি 3টে জিনিস দেখা হয়। একটা হচ্ছে গ্রহের কারকত্ব, একটা হচ্ছে কাশফল সাবলট, আর একটা হচ্ছে গ্রহের নক্ষত্রপতি। যা কিছু বিচার এই 3টের উপর বেস করে হবে। হ্যাঁ, কি কি বললাম? গ্রহের কারকত্ব, অর্থাৎ গ্রহরা, যেমন ধরুন শনির কাজ কি? কর্মদাতা শনি, সবাই জানে। মঙ্গলের কাজ কি? যুদ্ধ বিগ্রহ, লড়াই, মামলা মোকদ্দমা, ঠিক আছে, স্পোর্টস, এগুলো মঙ্গল কারক। এইরকম হচ্ছে গ্রহের কারকত্বের উপর বেস করা হয়। আর কি, গ্রহটা কার কাশফল সাবলট হচ্ছে সেটার উপর বেস করা হয়। আর গ্রহের নক্ষত্রপতির উপরে বেস করা হয়। এই 3টে যদি আপনারা স্টাডি করতে পারেন তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে একেবারে। ঠিক আছে, আর একটা জিনিস লোকের ধারণা আছে যে কেপিতে কোনো রেমেডি হয় না, কেপিতে কোনো রেমেডি হয় না। ঠিক আছে, আর একটা জিনিসও ধারণা আছে যে ওই যে যেটা উনি আপনি এক্ষুনি বললেন যে বিটিআর ছাড়া কাজ হয় না, অর্থাৎ বার্থ টাইম রেক্টিফিকেশন ছাড়া কাজ হয় না। কিন্তু এটা কিন্তু সত্যি নয়। হ্যাঁ, এটা আমি বললাম, বার্থ টাইম রেক্টিফিকেশন ছাড়াও কাজ হয়। আচ্ছা, কিছু রেমেডি আমি একটু দিয়ে দিচ্ছি আজকে ক্লাসে। যেমন হচ্ছে আপনার টাকা পয়সা আসছে না, কেমন করে রেমেডি কাজ করে দেখুন, একটু বলে দিচ্ছি জাস্ট। হ্যাঁ, আপনার কাছে টাকা পয়সা আসছে না, আপনি কি করবেন? তাহলে সাদা রঙের রুমাল নিতে হবে, এবং সেই রুমালকে হলুদ রঙে বা হলুদ জলে, হলুদ দিয়ে একটা পাত্রে হলুদ রং মিশিয়ে সেই জলে তাতে ডোবাতে হবে। তাতে সেই রুমালটা ডুবিয়ে নিগড়ালে হবে না, ঠিক আছে, ডাইরেক্ট সেটাকে শুকাতে হবে। তাহলে কি হলো? রুমালটার মধ্যে একটা হলদেটে ভাব চলে এলো। ঠিক আছে, তাহলে শুকিয়ে যাওয়ার পর সেটাকে আপনাকে কোথায় রাখতে হবে? মন্দিরে রাখতে পারেন, ঘরে ঠাকুর ঘর থাকলে ঠাকুরের কাছে রাখতে পারেন। আচ্ছা, তার মধ্যে কি করবেন? কিছু পয়সা, 3টে হলে ভালো হয়, দিয়ে 3বার গিট দিতে হবে, এবং তাতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে রেখে দিলেন। যদি যে কোনো মন্ত্র আপনি উচ্চারণ করতে পারেন, বৃহস্পতির বীজ যদি হয় আরো ভালো। ঠিক আছে, বৃহস্পতির বীজ মন্ত্র উচ্চারণ করলেন। এটা কখন হবে? রাত্রি 10টার সময় বা তার আশেপাশে এই রেমেডিটা আপনাকে করতে হবে। তারপর রুমালটাকে, সেটা আপনি সিন্ধুকে বা আলমারিতে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিতে পারেন, নয়তো মন্দিরেও পার্মানেন্টলি স্থাপন করে দেবেন। এতে পয়সা অ্যাট্রাক্টেড হবে। কেন হবে? কারণ বৃহস্পতি হলো প্রসপারিটি, উইজডম, যে কোনো জিনিসকে বাড়ানোর কারক। কারণ সব থেকে বড় গ্রহ বৃহস্পতি। তাই পৃথিবীতে যা কিছু বড় জিনিস সবকিছু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি। যেমন দেখুন গুরু, ঠিক আছে, তাহলে গুরু কি? গুরুর থেকে বড় কেউ নেই, তাহলে গুরু রিপ্রেজেন্ট কে করছে? বৃহস্পতি। আর জ্ঞান, জ্ঞানের থেকেও বড় কিছু নেই, তাহলে জ্ঞানও রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি। শরীরের সব থেকে বড় যেটা অর্গ্যান, এটা কি? লিভার, তাহলে লিভারও রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি। ঠিক আছে, শরীরের সব থেকে বড় মাসেল, থাই মাসেল, সেটাকেও রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি। তাই পয়সাকেও যখন বৃদ্ধি করতে চাইছেন তখন আপনাকে এই উপায়টা করতে হবে। তাহলে বৃহস্পতির জন্য আপনি ব্যবহার করলেন হলুদ রং, যার মধ্যে বৃহস্পতি ঊর্জা স্টোর হলো। জল কেন নিলাম? কে বলতে পারবেন কেন জল নিলাম? চন্দ্রর জন্য চন্দ্রের বা জন্য। হ্যাঁ, আবার 3টে গিট দিতে হবে, 3টে গিট দিতে হবে। হ্যাঁ, চন্দ্র হচ্ছে আপনার জলের কারক। ঠিক আছে, তো চন্দ্রকে, বৃহস্পতি বন্ধু তো, বৃহস্পতির বন্ধু, সেই কারণে আমরা চন্দ্রকে নিলাম। আর কাপড়কে, শুক্র, সাদা কাপড়টা যে নিয়েছি সেটা শুক্র, তাহলে শুক্র হলো পয়সার কারক। ঠিক আছে, টাকা পয়সার কারক শুক্র। তাহলে 3টে গ্রহের ঊর্জাকে নিয়ে আমরা এই ডিজাইন করলাম। তাহলে এটা একদম খুব সিম্পল, এটা আপনারা আপনাদের সব ক্লায়েন্টকে দিতে পারবেন, তার জন্য তাদের প্রচুর অর্থ খরচের প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা হ্যালো এবারে যদি, হ্যাঁ বলুন। ম্যাম, হ্যালো বলছি ম্যাডাম। জানেন তো, আপনি যখন বলছিলেন এই হলুদ কাপড়ের মানে ব্যাপারটা, আমার না লাইনটা কেটে কেটে যাচ্ছিল, যদি আর একবার বলেন ম্যাম প্লিজ। আচ্ছা, ওই তো বলছি হলুদ রঙের মানে হলুদ
হ্যাঁ, ওটা জলের হলুদে মধ্যে ডুবিয়ে নেবো, ডুবিয়ে ওটা শুকিয়ে নেবো, ওই পর্যন্ত ঠিক আছে। তারপর হ্যাঁ, না লাইনটা তারপর কেটে কেটে মন্দিরের গেল। মধ্যে রেখে দিয়ে, আচ্ছা। মন্দিরের মধ্যে রেখে তার মধ্যে পয়সা রাখবেন 3টে পয়সা, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। 3বার গিট দিয়ে দিলেন, 3বার গিট দিলেন। আচ্ছা। বৃহস্পতির যে বীজ মন্ত্র ইউটিউব থেকে পেয়ে যাবেন, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র হুম, উচ্চারণ করতে করতে আপনি এই গিটটা দেবেন, ঠিক আছে? আচ্ছা। হুম। হুম। ব্যাস, আর কিছু তো কাজ নেই, এটাই করবেন, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। হ্যাঁ, নিয়ে এবার কি ওই এবার ঠাকুরের কাছেই রেখে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের কাছে রাখতে আচ্ছা। পারেন। তারপরে হচ্ছে আপনি আলমারিতে রাখতে পারেন, যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে পারেন, যে ঠিক কোনো আছে, জায়গায় ঠিক রাখতে আছে। পারেন, ঠিক আছে? হুম, হুম। আচ্ছা, রিলেশনশিপকে কি করে হিল করা যাবে? রিলেশনশিপের জন্য যে হাউসটা অ্যাক্টিভেট হয় ওটা হচ্ছে 5th হাউস। 5th হাউস থেকে আমরা কি দেখি? যারা একটু বৈদিক জানেন তারা জানে 5th হাউস থেকে আমরা দেখি প্রেম, তাই না? 5th হাউস থেকে আমরা প্রেম দেখি। তাহলে 5th হাউস হচ্ছে অ্যাক্টিভেট হচ্ছে। এবার মনে করুন যাদের রিলেশনশিপে প্রবলেম হচ্ছে তাদের কোন হাউস অ্যাক্টিভেট হয়ে আছে বলুন তো? এতক্ষণ যে পড়ার একটু যে বুঝেছেন, কোন হাউস অ্যাক্টিভেট হয়ে আছে যার জন্য আপনার প্রবলেম আসছে অষ্টম হাউস, রিলেশনশিপে? 8 হাউস। ফোর্থ হাউস। হ্যাঁ, তো এই হাউস 12 তো সবকিছুর জন্য বাধা দেয়। 12 এছাড়া নম্বর। না, 12 ছাড়াও আরেকটা ফোর্থ আছে হাউস। যেটাকে বললাম। ফোর্থ হাউস। হ্যাঁ, 4th হাউস, 4th হাউস, ঠিক আছে? কেন? যে কোনো হাউসকে নেগেট করছে তার আগের হাউস, তাই না? তাহলে তাহলে আপনার 5th হাউসকে নেগেট করছে 4th হাউস, তাহলে 4th হাউস অ্যাক্টিভেট হয়ে আছে। তাহলে আপনাকে কি করতে হবে? ইউটিলাইজ করতে হবে 4th হাউসকে। তো 4th হাউস কিসের কারণ? কাদের কাদের দেখায় 4th হাউস? মা দেখায়, মা দেখায় 4th হাউস। আর কি দেখায় 4th হাউস? মন দেখায়। তা মনের কারক কে? চন্দ্র। তাহলে রিলেশনশিপ মনে করুন আপনার পার্টনারের সঙ্গে বা যাদের তাদের প্রেম করছে যারা, তাদের লাভ ম্যারেজ ক্ষেত্রে, যে কোনো রিলেশনশিপে এই প্রবলেমটা হচ্ছে। তখন কি করতে হবে? যে পূর্ণিমা রাতে, ঠিক আছে, পূর্ণিমা রাতে আপনাকে এক বাটি পায়েস নিয়ে ছাদে রাখতে হবে। কেন? কারণ চন্দ্র তো আপনার 4th হাউস দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে পায়েস নিয়ে রাখলেন এবং তার উপরে কি করলেন? চাপা অবশ্যই দিয়ে দিলেন, ঠিক আছে? কোনো ছাকনি চাপা দিলেন যাতে না কোনো কিছু পড়ে ওর মধ্যে। দিয়ে পরের দিনকে কিন্তু আপনার ওই পায়েসটা আপনাকে খেতে হবে। তো কতদিন করবেন? যতদিন আপনার রিলেশনশিপ গ্রো না হচ্ছে, অবশ্যই হবে, 100% হবে, ঠিক আছে? এইগুলো ছোট ছোট টিপস যেগুলো আমি আমার ক্লাসে অবশ্যই দেব, প্রত্যেক সময় দেব, ঠিক আছে? হেলথের জন্য রেমেডি কি? হেলথের রেমেডি কি? হেলথের কিন্তু বিভিন্ন কারক আছে, বিভিন্ন গ্রহ। যেমন ধরুন আপনার শনি, শনি কি? হাড় ভাঙা, পায়ের হাড় ফাড় ভেঙে যাওয়া শনি কারক। আবার কে? আবার হচ্ছে রবি আপনার কি দেখায়? হাইপার অ্যাসিডিটি, রবি কারক, তাই না? আপনার ধরুন মঙ্গল কি দেখাচ্ছে? সার্জারি কারক মঙ্গল। হ্যাঁ, স্পাইনাল কর্ড সম্বন্ধিত বা নার্ভ সম্বন্ধিত যে রোগগুলো হয় তার কারক কে? বুধ, ঠিক আছে? আবার অনেকের মাল্টিপল রোগও হতে পারে। হুম। তাহলে এমনও আবার অনেকে আছে যারা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে রেমিডিও নিচ্ছে, আবার ডাক্তারও দেখাচ্ছে, কিন্তু তাদের কোনো ইয়ে হচ্ছে না, মানে কি তাদের রোগ ঠিক মতো ধরতে পারা যাচ্ছে না বা ওষুধ ঠিক মতো কাজ হচ্ছে না। তো তার জন্য দায়ী কে? কোন গ্রহ? রাহু। কারণ রাহু কি? ভ্রমিত করে মানুষ, ঠিক আছে? তাহলে এই ব্যক্তিও ভ্রমিত হচ্ছে, বারবার চক্কর কাটছে। কোথায় চক্কর কাটছে? ডাক্তারদের কাছে বিভিন্ন ডাক্তার পাল্টাচ্ছে। তাহলে রাহু তো ভ্রমিত করে, চক্কর কাটায়। তাহলে এর সবচেয়ে ভালো সলিউশন কি? চক্করে যদি কাটবে তো কোথায় কাটো? মন্দিরে কাটো। তাহলে মন্দিরে অনেকে মন্দিরে পরিক্রমা করতে হয়, তাই না? মন্দির পরিক্রমা করতে বলা হচ্ছে এদেরকে, যাতে এই সব প্রবলেম আসে রাহু সম্পর্কে। এবার বিভিন্ন গ্রহের বিভিন্ন রোগ, এইগুলো এই যে মেডিকেল অ্যাস্ট্রোলজি, এটাও কিন্তু আমি পুরোপুরি আপনাদেরকে অ্যাডভান্স কোর্সে করাবো। আগে তো ম্যাম বেসিকটা শিখতে এখানে হবে। কি হ্যাঁ, বলুন ম্যাম এখানে কি বলুন। স্টোনের বিষয়ে কোনো বলা হবে না কিছু? না কি জন্য কি স্টোন ইউজ করতে হবে বা কিছু? কিসের তখন জন্য কি স্টোন ব্যবহার করা হয় সেটা তো বৈদিকের কোর্স। তবু আপনারা যদি বলেন যে আপনাদেরকে বলে দেবো, শুধু এটা কোনো ব্যাপার না, এটা তো মানে 10 মিনিটের একটা ক্লাস।
তাই না? আচ্ছা, আপনি কারণ stone কেন? অনেকজন দেখেছি, অনেকজন হ্যাঁ, বলেন যে আমি স্টোন পড়বো, আমি ওইসব কিছু করবো না, আমাকে স্টোনের কথা বলুন, আমি স্টোন সে পড়বো। তো আলাদা, এই ক্ষেত্রে তারা তো এটা জেনে বড়লোক ক্লায়েন্ট, তাদের কথা আমি বলছি না। সবার তো অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, ঠিক আছে? হ্যাঁ, আর এটা তো ডেমিডি পোর্শন চলে গেল। কিন্তু অ্যাকচুয়ালি কেপিটা কি করে দেখতে হয়, কেপি কেপি জিনিসটা কি করে দেখতে হয়, সেটা তো আগে মেন শিখতে হবে। রেমিডি পোর্শন অবশ্যই আমি শেখাবো, ঠিক আছে? আপনারা যদি বলেন যে মানে যেটা হচ্ছে বৈদিকের যেটা কোর্সের মধ্যে পড়ছে কি করে স্টোন অ্যাপ্লাই করতে হয়, দেখুন বৈদিকের স্টোনে আপনাদের কি বলা হচ্ছে, বৈদিকটা যদিও এখন আমার সাবজেক্টের মধ্যে নয়, তাও জাস্ট আমি একটু বলছি কি বেসিক্যালি অ্যাস্ট্রোলজাররা কি করছে, লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি, তাই কি না, স্টোন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাই তো। কিন্তু কিন্তু আপনি মনে করুন আপনার পঞ্চমপতি গিয়ে বসেছে কি অষ্টমে, আপনি দিয়ে দিলেন পঞ্চমপতি স্টোন, তাতে কি হলো, লাভ হলো, লাভ হবে মনে হয়? লগ্নপতি গিয়ে বলতে দ্বাদশে, আপনি দিয়ে দিলেন লগ্নপতি স্টোন, তাহলে হ্যাঁ ফার্স্ট হাউসটা অ্যাক্টিভেট হলো, আর এদিকে 12th হাউসও অ্যাক্টিভেট হয়ে গেল। তো 12th হাউস আপনাকে কি করাবে, অতিরিক্ত খরচা করাবে, হসপিটালাইজ করে দেবে। তাহলে আপনাকে অনেক ভেবেচিন্তে একটা স্টোন প্রেসক্রাইব করতে হবে, যা ইচ্ছে তাই তো করা যায় না, তাই না? কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, যদি এটা আমার সাবজেক্ট নয়, এটা কিন্তু বৈদিকের সাবজেক্ট, ঠিক আছে? বৈদিকটা আমার না, ওখানে স্যার আছেন, আমাদের ইনস্টিটিউশনে অন্য স্যার আছেন যারা বৈদিকের কোর্স করান। তাও যদি আমাদের স্যারেরা আমাকে পারমিশন দেন যে এই আপনি হচ্ছে স্টোনের ব্যাপারে বা এই কি করে এইটা প্রেসক্রাইব করা যায় বলেন, তাহলে আমি করাবো, আমার তো অসুবিধা নেই করাতে। কি বলছি বুঝতে পারলেন? আর এবং কিছু কোর্সটার বিষয়ে যদি হ্যাঁ বলুন, একটু বলেন, বলুন। মানে বেসিকটা কতদিনের কি হবে আর অ্যাডভান্সটা কতদিন, কি সেখানে কি কি শেখাতে হবে? হ্যাঁ, বেসিক সমাজের কোর্স, যাতে আপনার কি আচ্ছা, কোনো বিভিন্ন হাউসের সঙ্গে কানেকশন গুলো তো আগে শিখতে হবে, যে কোন হাউসে কি কানেকশনে কি হচ্ছে, হাউস গুলো আপনার মেন জিনিস, এবং হাউস গুলোকে কি করে অ্যাক্টিভেশন করা হচ্ছে, এইগুলো শেখাবো, রেমেডি শেখাবো, আর প্রশ্ন কুণ্ডলীও শেখাবো বেসিক কোর্সে, ঠিক আছে? এইবারে হ্যাঁ, এবার যখন অ্যাডভান্স কোর্সের ব্যাপারে আসবেন ওটা ওটা পরের ব্যাপার। বেসিক কোর্সটা করে আপনি অবশ্যই একটা ক্লায়েন্টকে দেখতে পারেন, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। বেসিক কোর্সটা করে একটা ক্লায়েন্টকে আপনি দেখতে পারবেন, দেখে তার সম্বন্ধে যাবতীয় আপনি বলতে পারবেন, ঠিক আছে? বলুন, আর কার কোনো প্রশ্ন থাকলে। সিলেবাসটা একটু দেন একটু। হ্যাঁ, সিলেবাসটা আপনি পেয়ে যাবেন, আপনি ওই স্যারের সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? সিলেবাসে কি কি হবে না হয় আপনি পেয়ে যাবেন। বা গ্রুপে ঠিক আছে, গ্রুপে যদি দিয়ে দেন ভালো হয়, গ্রুপে। হ্যাঁ গ্রুপে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সিলেবাস দিয়ে দেবো group এ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, মোটামুটি একটু আওয়াজ দিতে পেরেছি আশা করি। হ্যাঁ, কার কেমন লাগলো, আর স্যারের সঙ্গে আর যে নাম্বার দুটো দেওয়া আছে, নাম্বার দুটো একটু কন্ট্যাক্ট করে নিন, ঠিক আছে? যারা যারা ভর্তি হতে চাইছেন বেসিক কোর্সে একটু কথা বলে নিন, ঠিক আর আছে? কবে থেকে ক্লাস শুরু হবে? স্যারকে জিজ্ঞাসা করে নিন, সব জানতে পারেন ডিটেলসে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রাখছি, সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। গুড নাইট ম্যাম।